আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো গতকাল রাতে রিয়াল মাদ্রিদ খেলতে নেমেছিল কোপা দেল রে সেমিফাইনালে, যেইখানে তারা রিয়াল সোসিয়েদার এগেইনস্টে ১-০ গোলে জয় তুলে নিয়েছে। যেইখানে এনরিকের দারুণ একটা গোল ছিল। এই গোলের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদ ৯০ মিনিটের ফুটবলে অন্ততপক্ষে ১ গোলে এগিয়ে থেকে ফার্স্ট লেগটা শেষ করেছে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব এই ম্যাচটা নিয়ে। আমরা কথা বলার ট্রাই করব রিয়াল মাদ্রিদের গেম প্ল্যানটা নিয়ে। তো প্রথমত আমরা যদি রিয়াল মাদ্রিদের স্টেজটার কথা বলি, একটু যদি স্টেজটার কথা বলি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ ৪৮% বল দখলে রেখে তারা ১৪টা শুট নিছে, যেখানে ছিল ফার্স্টটা অন টার্গেট। অপরদিকে রিয়াল সোসিয়েদা ৫২% বল দখলে রেখে তারা ১১টা শুট নিছে, যেখানে ৬টা ছিল অন টার্গেট। অর্থাৎ আমরা এখানে দেখতে পারতেছি যে রিয়াল মাদ্রিদের চাইতে তারা বল বেশি শতাংশ দখলে রেখে কম শুট নিলেও তাদের অন টার্গেটটা একটু বেশি ছিল। সো আমরা কিন্তু গত ম্যাচটাতে দেখছি ভাই, এই ম্যাচটাতে রিয়াল সোসিয়েদা যেভাবে খেলছে তারা অন্তত পক্ষে এই ম্যাচটা ড্র ডিজার্ভ করতো। বাট গত ম্যাচটাতে তারা হেরে গেছে ভাই অপোনেন্টের মাঠে। রিয়াল মাদ্রিদ যখন অপোনেন্টের মাঠে খেলতে গেল তখন যেই ধরনের চ্যালেঞ্জের তারা মুখোমুখি হয়েছে সেটা হচ্ছে আপনার বলতে পারেন যে হাই প্রেসিং। ভাই হাই প্রেসিং এর কথা যখন বলতেছি, ভাই রিয়াল মাদ্রিদের হাই প্রেসিং এতটা খারাপ হয় কিভাবে আমি জানি না। না আমার রিয়াল মাদ্রিদের মিডফিল্ডাররা প্রেস করতে পারতেছে না, বল উইন হইতে পারতেছে। ফার্স্ট হাফ যদি আপনারা দেখেন তাহলে তো রিয়াল মাদ্রিদের খোঁজেই পাবেন না। সেকেন্ড হাফে গিয়ে রিয়াল মাদ্রিদ ওই মোটামুটি একটু খেলা ট্রাই করেছে। এখন আপনি অনেকটা বলতে পারেন যে হ্যাঁ, এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ তাদের বেস্ট 11 নামায়নি। আমরা দেখছি যে কিলিয়ান এমবাপ্পে একটা ডিসকমফোর্টের কারণে ম্যাচটা মিস করেছে। এই জায়গায় ফেদে বালভার্দে খেলে নাই। সো এই জায়গায় আমরা কিন্তু ডিফেন্স লাইনেও বেশ কয়েকটা পরিবর্তন দেখছি। পরিবর্তন বলতে রোটেশন দেখছি আরকি। আমরা দেখছি যে রাউল এসেনসিওকে রাইট ব্যাকে খেলানো হয়েছে। আপনার আবারও সেন্টার ব্যাকে নিয়ে আসা হয়েছে চুয়েমিনিকে, যেখানে রুডিগার এবং চুয়েমিনির একটা ব্যাটল একটা জুটি আমরা দেখতে পেয়েছি। সো মিডফিল্ডে আমরা যদি তাকাই তাহলে দেখতে পারবো যে কামাভিঙ্গাকে স্টার্ট করানো হয়েছে সেবায়োস এবং জোট বেলিংহাম। সো এই ৩টা প্লেয়ারকে দিয়ে কিন্তু মিডফিল্ড সাজাইছে। আর ফাইনাল থার্ডে আমরা দেখছি যে আর্থা গুলারকে স্টার্ট করাইছে। ফাইনাল থার্ডে লিড করেছেন ভিনিসিয়াস জুনিয়র, যিনি ক্যাপ্টেন হিসেবে ফার্স্ট টাইম রিয়াল মাদ্রিদের স্টার্টিং 11-এ এসেছেন। মানে ফার্স্ট টাইম তিনি রিয়াল মাদ্রিদের আর্মব্যান্ড পরে তিনি মাঠে নেমেছেন। সো এটা ভিনিসিয়াস জুনিয়রের জন্য বড় একটা পাওয়া গতকালকের ম্যাচটাতে। যদিও কোনো গোল কিংবা অ্যাসিস্ট করতে পারে নাই, তারপরেও তার জন্য একটা বড় পাওয়া যে তিনি ফার্স্ট টাইম তিনি রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরে তিনি মাঠে নেমেছেন। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না, এখন আমরা ম্যাচের দিকে ফোকাস করি। সো গতকালকে আমরা যেটা দেখেছি যে ভাই রিয়াল মাদ্রিদ ১-০ গোলে জিতেছে, যেখানে ম্যাচের ১৯তম মিনিটে গোল করেছে এনরিক। আর যে গোলটা করেছে ভাই, প্যার এসে এক গোল থা আহ বহুত মানে অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা গোল আপনি বলতে পারেন। যেখানে আমরা দেখেছি যে ওই জোড বেলিংহামের দারুণ একটা লং বলে অ্যান্ড্রিক যে রানটা মেক করছে, যেভাবে ভাই স্পেসটা ক্রিয়েট করছে, ভাই প্রথমত তিনি ডিফেন্ডারের সাথে লেগেছিলেন, পরবর্তীতে স্পেস ক্রিয়েট করছেন, ওই স্পেস ক্রিয়েট করে বাম পায়ে দারুণ একটা ফিনিশিং দিয়েছেন। আমি ভেবেছিলাম হয়তোবা এইখান থেকে অ্যান্ড্রিক হয়তোবা কয়েকটা ড্রিবল করবেন, একটা দুইটা রান করা ট্রাই করবেন, বাট ফার্স্ট টাইমে ফার্স্ট শুট করে তিনি গোল করে দিয়েছেন। হ্যাঁ, এই গোলটাতে দেখে হয়তো আপনার কাছে মনে হবে না যে আহামরি তেমন ভালো হয়েছে গোলটা, তবে ফিনিশিংটা জাস্ট ওয়াও ছিল। এবার আমরা যদি গোলের একটু বিহাইন্ড দ্য সিনের দিকে যাই, একটু যদি পিছনের দিকে যাই তাহলে কিন্তু দেখতে পারবো যে কাউন্টার অ্যাটাক থেকে তারা গোলটা করছে, যেইখানে ভিনিসিয়াস জুনিয়র ট্র্যাক ব্যাক করে নিচে নেমে ট্যাকেল একটা করেছে, ট্যাকেল করেই কিন্তু জুড বেলিংহামকে বল দিয়েছে। ওইখান থেকে জুড বেলিংহাম দারুণ একটা লং বল দিয়েছে আর ওইখান থেকে গোল। তো এখন ভিনিসিয়াস জুনিয়রের কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে ভাই, ভিনিসিয়াস জুনিয়রকে আমরা জানি যে সে এত একটা ট্র্যাক ব্যাক করে না, বাট গতকালকের ম্যাচটাতে তিনি কিন্তু ট্র্যাক ব্যাক করে নিচে নেমেছেন। আমরা কিন্তু সচরাচর দেখি কি যে রদ্রিগো যখন রাইট উইঙ্গার কিংবা লেফট উইঙ্গার হিসেবে খেলে রিয়াল মাদ্রিদের, তখন কিন্তু অনেকটা ডিপে নেমে বল ক্যারি করার ট্রাই করে। এই ম্যাচটাতেও কিন্তু আমরা দেখছি যে রদ্রিগো না থাকার কারণে আমরা দেখছি যে এখানে রিয়াল মাদ্রিদের হয়ে ট্র্যাক ব্যাক করে নিচে নেমে খেলেছে ভিনিসিয়াস জুনিয়র। সো এই ম্যাচটাতে যদি আমরা আদার্স যে প্লেয়ারগুলো রয়েছে এদের কথা যদি বলি তাহলে বলবো যে ভাই রিয়াল মাদ্রিদ এই যে রাইট ব্যাকে চেঞ্জ করছে, রাইট ব্যাকে এসেনসিওকে খেলাইছে। এখানে কিন্তু
মানে আউটক্লাস কোনো পারফরমেন্স আসে নাই। তিনি একটা ইয়েলো কার্ড দেখেছেন, তার গেমটাও তেমন একটা ভালো ছিল না। সো একটা প্লেয়ারকে যখন আপনি প্রথাগত সেন্টার ব্যাককে যখন রাইট ব্যাকে সরিয়ে নিয়ে আসবেন, তখন ফার্স্ট টাইম তার কিছু না কিছু উইকনেস থাকবেই। যেমনটা আমরা দেখছি যে ফেদেরিকো ভালভার্দে যখন রাইট ব্যাকে খেলতো, ওইখানে কিন্তু তার অভিজ্ঞতার কারণে তিনি কোনো মিস্টেকই করে নাই। কিন্তু রাহুল এসেনসিও তো নতুন। সো ওইখানে অভিজ্ঞতার একটা ব্যাপার-স্যাপার আছে। ওইখানে তিনি কয়েকটা মোটামুটি মিস্টেক করেছেন। এখন আমরা যদি লেফট ব্যাকের কথা বলি ভাই, ফ্রাঙ্ক গার্সিয়ারে যেভাবে কুবু অপোনেন্টের যেই উইঙ্গার ছিলেন কুবু, রিয়াল মাদ্রিদের প্রোডাক্ট বলতে রিয়াল মাদ্রিদের হয়ে একটা ম্যাচও খেলে নাই। সে তাকে কিন্তু রিয়াল মাদ্রিদের একাদশে অনুশীলনে কিন্তু অনেকবার আমরা দেখছি। রিয়াল মাদ্রিদ পরবর্তীতে এই প্লেয়ারটাকে রিয়াল সোসিয়েদাদের কাছে ৬ মিলিয়নে বিক্রি করে দিছে। সো ওই প্লেয়ারটা যেভাবে ফ্রাঙ্ক গার্সিয়ারে ভাই নাকানি চুবানি খাওয়াইছে ফার্স্ট হাফে, মানে ফ্রাঙ্ক গার্সিয়ারে একেবারে মাথা নষ্ট করে দিছে। সে কি করলো? ফ্রাঙ্ক গার্সিয়ারে তো একের পর এক ড্রিবল করে বিট করে বল নিয়ে বের হয়ে গেছে। পরবর্তীতে বেশ ভালো কয়টা শুট নিয়েছেন, বাট এখানে গোল পায় নাই। তো ফ্রাঙ্ক গার্সিয়ার কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ভাই, এই প্লেয়ারটা এই ম্যাচটাতে আহামরি ভালো করতে পারে নাই, কারণ তিনি বারবার পজিশন লুজ করেছেন। সম্ভবত ১৬ বার তার পজিশনটা লুজ করেছেন। এখন আমরা যদি ভাই সেন্টার ব্যাকের কথা বলি, তাহলে চুয়েমিনি এবং রুডিগার মোটামুটি হ্যাঁ, জুটিটা ভালো ছিল, বাট এই ম্যাচটাতে চুয়েমিনির কথা বলতে হবে ভাই। কি বল রিকভারি, কি পাসিং, মানে প্লেয়ারটা বিল্ড আপ ফুটবলে বেশ দারুণ। সো চুইমিনি আবারও তিনি প্রমাণ করলেন যে তিনি প্রথাগত একজন হোল্ডিং মিডফিল্ডার হলেও তিনি মোটামুটি দলের প্রয়োজনে সেন্টার ব্যাকে যথেষ্ট পরিমাণ ভালো সার্ভিস দিতে পারবে। এখন আমরা যদি মিডফিল্ডের কথা বলি, তাহলে কামাভিঙ্গার ম্যাচটা আমার কাছে আহামরি মনে হয় না, বাট সেবায়োসের গেমটা জাস্ট ওয়াও ছিল। এই ম্যাচটাতে সবচেয়ে বেশি টাচ ছিল তার, সবচেয়ে বেশি পাসিং ছিল তার, মানে প্লেয়ারটা মোটামুটি দারুণ খেলছে এই ম্যাচটাতে। তো এখন আমরা যদি বেলিংহ্যামের কথা বলি, তাহলে বলবো একটাতে অ্যাসিস্ট করেছে। সো আমরা দেখছি যে মোটামুটি কি পাস জেনারেট করে দিছে, বিগ চান্স জেনারেট করে দিছে। এই ম্যাচটাতে তিনি সম্ভবত ৮টা না ৭টা না ৮টা কি পাস জেনারেট করে দিয়েছে। সো বেলিংহাম ছিল বলে হয়তোবা এই ম্যাচটাতে একটা গোল পাইছে রিয়াল মাদ্রিদ, না হলে পাইতো না। কারণ দেখুন, এখন আমরা যদি অপোনেন্টের কথা বলি, তারা যেভাবে গেম প্ল্যানটা সাজাইছে, যেভাবে ভাই রিয়াল মাদ্রিদের চাইপটা ধরছে, মানে তাদের লক্ষ্য ছিল জয়, বাট মানে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তো জয় আনাটা এতটা ইজি না। কারণ দেখুন, এই ম্যাচটাতে ম্যান অফ দ্য ম্যাচ যদি আমার কাছে মনে হয়, জানি না ম্যান অফ দ্য ম্যাচ কি নির্বাচিত হয়েছে, এই ম্যাচটাতে ম্যান অফ দ্য প্লেয়ার যদি হয় তাহলে সেটা হবে আন্দ্রে লুনিন। মানে রিয়াল মাদ্রিদের হাতে এমন গোলকিপার আছে যে কোর্তুয়াও যদি ধরুন ইনজুরির কারণে ১ বছর ২ বছর মাঠের বাইরে থাকে, তাহলে সেই জায়গাটাতে তার রিপ্লেসমেন্ট হিসেবে যে আন্দ্রে লুনিন খেলে, তাকেও আপনি বিশ্বমানের একজন গোলকিপার ধরে নিবেন। মানে ধরতেই হবে, এটা বাধ্যতামূলক ধরতেই হবে। কারণ গত সিজনে কিন্তু আমরা দেখছি যে একটা সময় যখন আপনার কোর্তুয়া ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন, প্রায় বছরখানিক তিনি রিয়াল মাদ্রিদকে সার্ভিস দিয়েছে। আমরা দেখছি যে চ্যাম্পিয়ন্স লিগের শুরু থেকে একেবারে সেমিফাইনালের ফার্স্ট লেগ পর্যন্ত তিনি যে সার্ভিসটা দিছে রিয়াল মাদ্রিদের, এটা তো ভাই ভুলে গেলে চলবে না। গত ম্যাচটাতেও আমরা দেখছি, যদি ভাই আমার কাছে মনে হইতেছে কোর্তুয়া থাকলেও এতগুলা সেভ দিতে পারতো কিনা সন্দেহ আছে। এই ম্যাচটাতে ৬টা সেভ দিয়েছেন, মানে ৬টা অন টার্গেটের সেভ দিয়েছেন। আর যে সেভগুলা দিয়েছেন ওগুলা ৬টার মধ্যে ড্রাইভিং সেভ। মানে আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণ সে এই ম্যাচটাতে পারফর্ম করছে। মানে মানে আমার কাছে মনে হইতেছে যদি লুনিন না থাকতো এই ম্যাচটাতে, কোর্তুয়া থাকলেও মনে হয় আমার কাছে মনে হইতেছে ১টা ২টা গোল রিয়াল মাদ্রিদ কনসিড করতো। এখন এই কথা কেন বলতেছি জানেন? এখন যদি আপনি তার গোলের এক্সিট পেজটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে 1.28, মানে তিনি যেই পরিমাণ আ ব ব ব ব বলের মোকাবেলা করছে, এর মাঝে কিন্তু দেখতে পারবেন যে 1.28 হচ্ছে এক্সজি। সো এখান থেকে গোল হওয়ার সম্ভাবনা বেশি ছিল। এখন যদি আপনি তার গোল প্রিভেন্টটা দেখেন, মানে গোল প্রিভেন্ট হচ্ছে কি, যে শটগুলা তিনি ফিরাইছে ওইখান থেকে কি পরিমাণ গোল হতে পারতো, মানে হওয়ারই কথা ছিল। এটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে আপনার 1.28। সো আমরা বুঝতেই পারতেছি তিনি কি পরিমাণ পারফর্ম করছেন। তিনি যদি না থাকতেন অন্তত পক্ষে একটা গোল হতোই হতো। এমন ধরনের সেভ তিনি দিয়েছেন। সো এই ম্যাচটাতে অন্ততপক্ষে রিয়াল মাদ্রিদ ড্রটা নিয়ে এসেছে অপোনেন্টের মাঠে গিয়ে। সেকেন্ড লেগটাতে আমরা কিন্তু দেখতে পারবো যে সান্তিয়াগো বার্নাবিউতে হবে, ওইখানে হবে আসল খেলা ভাই। একে তো আমরা ১-০ গোলে এগিয়ে আছি, মানে ১ গোলের লিডে আছি। পরবর্তীতে দেখা যাক, পরবর্তী ম্যাচটা ড্র করতে পারলেই রিয়াল মাদ্রিদ ফাইনালে।
তো এখন অনেকেই বলবে যে রিয়াল মাদ্রিদ ভালো খেলে নাই, রিয়াল মাদ্রিদ হ্যান-ত্যান, রিয়াল মাদ্রিদের খেলা দেখে আমার কাছে মোটেও ভালো লাগে না। হ্যাঁ, অনেকে অনেক ধরনের কথা বলতে পারেন। ভাই দেখুন, এখন ভাই আনচেলত্তিরও তো একটা গেম প্ল্যান আছে নাকি? তিনি ধরুন আপনাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য ১ টা ২ টা গোল আরো ১ টা ২ টা ৩ টা গোল বেশি দেওয়ার জন্য হয়তোবা তিনি অফেন্সিভ খেলতে পারতেন। এই ম্যাচটাতে তিনি ডিফেন্সিভ খেলতেন। হয়তো অফেন্সিভ খেলতে পারতেন। বাট অফেন্সিভ খেললে কি হইতো? রিয়াল মাদ্রিদ হয়তোবা এই ম্যাচটাতে উম আরো গোলও হয়তোবা কনসিড করতে পারত, কিংবা হয়তোবা রিয়াল মাদ্রিদের প্লেয়াররা যখন অতিরিক্ত যখন স্ট্রেস ক্রিয়েট করতে যাইত, তখন হয়তোবা ইনজুরি পিক করতে পারত। এখন কিন্তু যদি ইনজুরি কেউ পিক করে তাহলে কি হবে? সামনের যে ম্যাচগুলা রয়েছে, যে টুর্নামেন্টগুলা রয়েছে, ওইখানেও কিন্তু প্লেয়ারের সংকট হয়ে যেত। সো প্লেয়ারের যদি সংকট হয়ে যায়, তাই এমনি তো রিয়াল মাদ্রিদের ইনজুরির অভাব নেই। সো প্লেয়ার যদি সংকট হয়ে যায়, তাহলে রিয়াল মাদ্রিদের জন্য ট্রফি ক্লেম করা কিন্তু বেশ টাফ হয়ে যাবে। চ্যাম্পিয়ন্স লিগ বলেন, আপনার লা লিগা বলেন, আপনার কোপা দেল রে বলেন, সো ওইখানে কিন্তু তাদের ট্রফি ক্লেম করা বেশ টাফ হয়ে যাবে। সো এই হিসেব করে হয়তোবা কার্লো আনচেলত্তি মোটামুটি ডিফেন্সিভলি খেলা ট্রাই করেছে, আর পুরাতন প্লেয়ার যারা অভিজ্ঞ প্লেয়ার আছে তাদেরকে হয়তোবা মাঠে নামায় নাই। সো নতুনদেরকে দিয়ে ট্রাই করেছে। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি? রিয়াল মাদ্রিদের ম্যাচটা দেখে আপনারা কেমন উপভোগ করলেন সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।